আসসালামু আলাইকুম। ত্রিভুজ থেকে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসে থাকে এরকম 20টি প্রশ্ন সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, একটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে? ধরুন এটি একটি বিন্দু, এই বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে? তো আমরা দেখতে পাচ্ছি এই বৃত্ত দিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করতে পারি, এখানে আরেকটি অঙ্কন করতে পারি, এদিকে আরও অঙ্কন করা যাবে, এদিকে আরও অঙ্কন করা যাবে। তো এরকম অনেক বৃত্ত অঙ্কন করা সম্ভব, অর্থাৎ একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে। খ নম্বর, অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে। 2 নম্বর প্রশ্ন, অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? তো অর্ধবৃত্তস্থ কোণ বিষয়টা হলো এটা একটি বৃত্ত, তো আমরা যদি এই বৃত্তের অর্ধেক নেই অর্থাৎ এইটুকু নিলাম, তো সেক্ষেত্রে এটি একটি ব্যাস, এবি একটি ব্যাস। এই ব্যাসের এ প্রান্ত থেকে বৃত্তের পরিধির উপরে এবং এই বি প্রান্ত থেকেও বৃত্তের পরিধির উপরে যে কোণটা উৎপন্ন হয় এর নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এবং এই অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তার মানে অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। গ নম্বর, 90 ডিগ্রি। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 100 ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাপ কত? এটা একটি বৃত্ত, তো এই বৃত্তের একই চাপের উপর আমরা ধরি এ এবং বি, এটি একটি চাপ, তো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে এটা, অর্থাৎ কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় এটা হলো কেন্দ্রস্থ কোণ। এটার পরিমাণ দেওয়া আছে 100 ডিগ্রি। এখন বলছে পরিধিস্থ কোণের পরিমাণ কত? এই চাপের উপরেই যদি আমরা পরিধির উপরে অর্থাৎ বৃত্তের পরিধির উপরে একটি কোণ উৎপন্ন করি তখন কোণটি হবে এটি। তো এই কোণটা হলো কত ডিগ্রি সেটা বের করতে হবে। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ যেহেতু 100, তাহলে বৃত্তস্থ কোণ হবে 50 ডিগ্রি। যেহেতু কেন্দ্রস্থ কোণ সবসময় দ্বিগুণ বেশি হয়, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ 100 দেওয়া থাকলে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ হবে 50 ডিগ্রি। তাহলে এটা হবে 50 ডিগ্রি। অ্যান্সার হবে 50 ডিগ্রি। খ নম্বর, 50 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়? এটি একটি বৃত্ত, এটি একটি জ্যা। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে জ্যা বলা হয়। তো এটা হলো জ্যা। এই জ্যা যদি কেন্দ্র দিয়ে গমন করে, অর্থাৎ কেন্দ্র দিয়ে যদি কোনো জ্যা যায় তাহলে সেই জ্যাকে বলা হয় ব্যাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এবি হলো জ্যা, কিন্তু সিডি যেহেতু কেন্দ্রগামী জ্যা, এই কেন্দ্রগামী জ্যাকেই বলা হয় ব্যাস। তাহলে এটা হবে ব্যাস। খ নম্বর, ব্যাস। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা সম্ভব? তো এটি একটি বৃত্ত, তো এই বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে এ, তো আমরা যদি এ থেকে একটি স্পর্শক অঙ্কন করি তাহলে এরকম হবে, আর একটি স্পর্শক যদি অঙ্কন করি এরকম হবে। অর্থাৎ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব, আর স্পর্শক অঙ্কন করা যাবে না। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে দুইটি স্পর্শক অঙ্কন করা যায়। খ নম্বর, দুইটি। দুটি অন্তস্থ বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তো দুটি অন্তস্থ বৃত্ত হলো, আমরা যদি এইরকম করে অঙ্কন করি, এটি একটি বৃত্ত এবং আরেকটি বৃত্ত হবে এরকম। এই দুটি বৃত্ত অন্তস্থ বৃত্ত। তো একটির ব্যাস হচ্ছে 8, তাহলে বড়টির ব্যাস হচ্ছে 8, তাহলে ব্যাস যদি 8 হয় তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে 4। আমরা যদি চিন্তা করি এটার ব্যাসার্ধ হবে হলো 4। ছোট বৃত্তটির ব্যাস হচ্ছে 4, তাহলে এটার ব্যাস যদি 4 হয় তার মানে এটার ব্যাসার্ধ হবে হলো 2। এখন বলছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? এই যে কেন্দ্র, অর্থাৎ আমরা এ এবং সি, এই দুটো দূরত্ব কত হবে? অন্তস্থ বৃত্ত দুটি, সেক্ষেত্রে দুটি ব্যাসার্ধের বিয়োগফলই হবে হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। অথবা আমরা যদি চিত্র দিকেও খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এটা পুরোটা হচ্ছে হলো বড়টার ব্যাসার্ধ, যেটা হচ্ছে হলো 4, এবং সেখান থেকে আমরা যদি এইটুকু বাদ দিই, এই ছোট এইটুকু সি থেকে আমরা যদি ও নেই, সি থেকে ও বাদ দিলে আমরা পাবো 2। তার মানে 4 থেকে যদি 2 বাদ দেয় তাহলে হবে হলো 2। তাহলে এই দুটি কেন্দ্রের দূরত্ব হবে হলো 2 সেন্টিমিটার। অথবা আমরা মনে রাখতে পারি যদি দুটি বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করে তখন দুটি বৃত্তের কেন্দ্রের দূরত্ব হয় দুটি ব্যাসার্ধের বিয়োগফলের সমান। দুটি ব্যাসার্ধের বিয়োগফলের সমান, অর্থাৎ 4 - 2 = 2। এই 2 হবে হলো কেন্দ্রদ্বয়ের দূরত্ব। খ নম্বর, 2 সেন্টিমিটার। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাস 6 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? তো এখানে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে আমরা যদি এরকম করে চিন্তা করি এই দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করেছে, তো এখন এই দুটো বৃত্তের কেন্দ্রের দূরত্ব কত হবে? তো আমরা ধরলাম এটা এ, এটা হলো বি, এই দুটো বৃত্তের কেন্দ্রের দূরত্ব কত হবে? ধরি একটির ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, তো ধরলাম ছোটটির ব্যাস হচ্ছে 6, তাহলে ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার, এবং অপরটির ব্যাসার্ধ হলো 4, তাহলে বড়টির ব্যাসার্ধই হচ্ছে 4।
তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আমরা এখানে দেখতে পাচ্ছি 3 এবং 4 যোগ করে যেটা হবে সেটা হবে মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 3 যোগ 4 সমান সমান 7। তো চিত্র অনুযায়ী আমরা এটা সহজে বুঝতে পারবি, অথবা আমরা মনে রাখতে পারি যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে দুটি বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। তাহলে এখানে দুটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 যোগ 4 সমান হচ্ছে 7। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে খ নম্বর 7। বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? তো এটি একটি বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? এটা হলো ব্যাসার্ধ। তো কেন্দ্র থেকে অর্থাৎ ও থেকে আমরা এ পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, খ নম্বর ব্যাসার্ধ। জ্যা শব্দের অর্থ কি? জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি। জ্যা শব্দের অর্থ ভূমি, ক নম্বর ভূমি। বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো আমরা এটি একটি বৃত্ত চিন্তা করতে পারি। সহজভাবে অঙ্কগুলো করার জন্য আমরা ধরে নিব এই বৃত্তটির ব্যাস হচ্ছে হলো 2r। তাহলে এটা ব্যাস যদি 2r হয় তাহলে ব্যাসার্ধ হবে হলো r। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে হলো পাই r স্কয়ার। এখন যদি আমরা ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি করি তাহলে এখানে আছে 2r। আমরা এখানে একটা বৃত্ত নেব যেটার হচ্ছে ব্যাস 4 গুণ বৃদ্ধি করি যদি আমরা, তাহলে এখানে ব্যাস ছিল 2r গুণন হচ্ছে হলো 4, 8r হয়ে যাবে। ব্যাস হবে হলো 8r, আর ব্যাস যদি 8r হয় তাহলে ব্যাসার্ধ হবে হলো 4r। তাহলে 4r যদি ব্যাসার্ধ হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে হলো পাই r স্কয়ার। এখানে r এর মান হচ্ছে হলো 4r, 4r এর উপরে স্কয়ার হবে, তার মানে পাই ইনটু 4 4 16r স্কয়ার, 16r স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাই r স্কয়ার, এখানে হলো 16r স্কয়ার, তার মানে 16 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 16 গুণ বৃদ্ধি পায়, ঘ নম্বর 16 গুণ। একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 10% বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটি বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আমরা ধরলাম হচ্ছে হিসাব সহজের জন্য আমরা ব্যাসার্ধ ধরে নিলাম 100। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হলো 100, তাহলে যদি 100 হয় এর ক্ষেত্রফল হবে হচ্ছে পাই r স্কয়ার। পাই r স্কয়ার মানে হলো পাই 100 এর উপরে স্কয়ার, 100 স্কয়ার, 100 এর উপরে স্কয়ার মানে 10,000, 10,000 পাই। এখন 10% যদি বৃদ্ধি পায় নতুন একটি বৃত্ত হবে যার ব্যাসার্ধ হবে হলো 110। 10% যেহেতু বৃদ্ধি পাবে তাহলে এটার ক্ষেত্রফল হবে পাই গুণন 110, 110 এর উপরে স্কয়ার। তাহলে 110 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 121, অর্থাৎ 12,100 পাই। এটা হবে নতুন বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল? এখানে 10,000 থেকে 12,100 হলো, তার মানে 2100 বৃদ্ধি পেয়েছে। কতর ভিতরে? 10,000। তাহলে 10,000 এটাকে শতকরা যদি প্রকাশ করি 100 দিয়ে গুণ করে দিব, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, তার মানে 21% বৃদ্ধি পাবে। তাহলে ব্যাসার্ধ 10% বাড়লে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল 21% বৃদ্ধি পায়, ঘ নম্বর 21%। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? তো বৃত্তের এটা একটি বৃত্ত যার পরিধি এই যে পুরোটা পরিধি এবং হচ্ছে হলো এই ব্যাস, এটার অনুপাত সবসময় 22/7, অর্থাৎ এটা পরিধি যদি হয় 22, এই ব্যাস হতে হবে 7, অথবা পরিধি যদি এর দ্বিগুণ হয় অর্থাৎ 44, তাহলে এর ব্যাস হবে হলো 14। এটি হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, যেটি একটি ধ্রুব সংখ্যা যাকে পাই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22/7 অথবা পাই। একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সেন্টিমিটার হলে এর পরিধি কত? তো বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে পরিধি ক্ষেত্রফল সবই বের করা যায়। তো এটি একটি বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 17, তাহলে বলছে পরিধি কত? পরিধি সূত্র আমরা জানি 2 পাই r। বৃত্তের পরিধি সমান 2 পাই r, এখানে 2 লিখবো, পাই আছে, r এর মান হচ্ছে 17 ইন্টু 17, 17 দুগুণে 34 পাই, তার মানে ফলাফল হলো 34 পাই, খ নম্বর 34 পাই। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? তো এটা একটি বৃত্ত, বলা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, কেন্দ্র থেকে, এটা হলো কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, এখান থেকে আমরা যদি চিন্তা করি এটা হলো 5 সেন্টিমিটার দূরে এখানে একটা জ্যা আছে, সেই জ্যাটির দৈর্ঘ্য কত? তো ধরলাম এই জ্যা হচ্ছে এবি। এখন যেহেতু বৃত্তটির ব্যাসার্ধ 13, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটা হলো ব্যাসার্ধ, তার মানে এটুকু হলো 13। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি, ধরুন এটা ও ধরলাম, তাহলে ও ডি, এটা ডি, ও ডি বি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে বের করতে বলছি হলো এই ব্যাসের দৈর্ঘ্য কত। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই ওডি রেখাটি এবি রেখাকে সমদ্বিখণ্ডিত করেছে। যেহেতু এটা ও ডি বি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এখানে যেহেতু ওডির মান দেওয়া আছে 5, ওবির মান ত্রিভুজ 13 দেওয়া আছে, তাহলে এখানে ভূমির মানটা আমরা পাবো 12। তো ভূমি যদি 12 হয়, এইটুকু যেহেতু 12, এবিটাও 12 হবে। তাহলে পুরা আমরা দেখতে পাচ্ছি
পুরো ব্যাসটা হবে 12 যোগ 12 সমান 24 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে ক নম্বর 24 সেন্টিমিটার। বৃত্তস্থ সামান্তরিক একটি। তো আমরা যদি কোনো বৃত্তের ভিতরে সামান্তরিক অঙ্কন করতে যাই, সামান্তরিক হলো যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তো এখানে যদি আমরা কোনো সমান্তরিক অঙ্কন করতে চাই, সেখানে আমাদের সেই সামান্তরিকটা অবশ্যই আয়তক্ষেত্র হয়ে যাবে। তার মানে বৃত্তস্থ সামান্তরিক সবসময় আয়ত। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, ঘ নম্বর আয়তক্ষেত্র। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত? বৃত্তস্থ চতুর্ভুজ, যদি আমরা বৃত্তস্থ চতুর্ভুজ চিন্তা করি, সেটা বর্গ হোক, আয়তক্ষেত্র হোক, যাই হোক, এবং সবসময় মনে রাখবো যে বৃত্তস্থ চতুর্ভুজগুলোর বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখানে একটি কোণের মান যদি 70 হয়, আমরা যদি চিন্তা করি এটার মান 70, তাহলে এই দুটো মিলে যেহেতু 180 হবে, তাহলে একটি যদি 70 হয়, অপরটি হবে 180 মাইনাস 70, তার মানে হচ্ছে 110 ডিগ্রি। তো আমরা মনে রাখবো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর 110 ডিগ্রি। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এখানে দেওয়া আছে হলো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। এর ভিতরে একটি অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র আছে। তো এটা একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত ধরে নিলাম। তো বলা আছে যে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে হলো 5। তাহলে আমি ধরতে পারি এইটুকু হলো 5। তো এই বৃত্তের ব্যাসার্ধ যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বর্গের হচ্ছে হলো অর্ধকর্ণ, অর্থাৎ এখানে যদি আমরা এইটুকু সংযুক্ত করে দিই, এটাও হবে 5। তাহলে এই বর্গটির কর্ণ হচ্ছে হলো 10। তো এই বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। তো বর্গের কর্ণ যেহেতু দেওয়া আছে, কর্ণ সমান আমরা জানি √2a। √2a সমান হচ্ছে হলো 10। তার মানে a ইকুয়াল টু হবে হলো 10 ডিভাইডেড √2। ক্ষেত্রফল যেহেতু বের করতে বলছে, ওই পাশে আমরা বর্গ করব। তাহলে a স্কয়ার সমান হবে, এই পাশে আমরা বর্গ করে দেব। তাহলে এখানে 10 এর উপর স্কয়ার মানে 100, এখানে √2 এর উপর স্কয়ার মানে 2, কাটাকাটি করলে 50। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 50 বর্গ সেন্টিমিটার। গ নম্বর। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি প্রতি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটি চাকা 12 বার ঘোরে। কোনো চাকা একবার যদি ঘোরে তাহলে 360 ডিগ্রি ঘোরে। তো এটা একটি চাকা বা বৃত্ত যাই মনে করি। তো এই চাকাটি যদি একবার ঘোরে তাহলে 360 ডিগ্রি ঘোরে। তো এখানে যেহেতু প্রতি মিনিটে হচ্ছে 12 বার ঘোরে, তাহলে আমরা বলতে পারি যে প্রতি মিনিট মানে হলো 60 সেকেন্ড। তো 60 সেকেন্ডে ঘোরে হচ্ছে 12 বার, এর সাথে একবার ঘুরলে যেহেতু 360 ডিগ্রি ঘোরে, তাহলে 12 গুণন 360 ডিগ্রি ঘুরবে। অর্থাৎ 60 সেকেন্ডে চাকাটি ঘোরে হচ্ছে 12 গুণন 360 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কত? 60 ভাগ হয়ে যাবে 12 গুণন 360 ভাগ হচ্ছে 60। এখন আমাদের 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তাহলে 5 সেকেন্ড মানে এখানে 5 গুণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 5 12 60, এখানে এই 12 12 কেটে যাবে, তাহলে 360 ডিগ্রি। অর্থাৎ 5 সেকেন্ডে চাকাটি 360 ডিগ্রি ঘুরবে। 19 নম্বর প্রশ্ন। একটি গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি 4 মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 100 বার বেশি ঘুরবে? তো যদি এরকম থাকে, এই 3 এবং 4 এটা আমরা লসাগু করে দেব। তার মানে 12 হবে লসাগু 3 এবং 4 এর। তার মানে 12 মিটার দূরত্ব অতিক্রম করলে সামনের চাকাটি একবার বেশি ঘুরবে। তাহলে আমরা বলতে পারি যে একবার বেশি ঘুরলে চাকাটি দূরত্ব অতিক্রম করবে হচ্ছে 12 মিটার। তাহলে 100 বার যদি বেশি ঘুরে তাহলে দূরত্ব অতিক্রম করবে 12 গুণন 100, তার মানে 1200 মিটার। অর্থাৎ 1200 মিটার দূরত্ব অতিক্রম করলে চাকাটি 100 বার বেশি ঘুরবে। ঘ নম্বর 1200 মিটার। কোন বৃত্তের অধিচাপে অন্তর্নিহিত কোণ? এটা আমরা একটু চিত্র দিয়ে দেখব। সেটা হলো এটা একটা বৃত্ত যার অধিচাপ আমরা জানি a এবং b, যদি নেই a এবং b, এটা হলো উপচাপ। অধিচাপে এই উপচাপ থেকে যদি আমরা উপরে কোনো কোণ অঙ্কন করি, তাকে বলা হবে হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোণ। এই কোণটা অধিচাপের উপরে লিখছি আমরা, কারণ আমরা জানি এইটুকু হচ্ছে ab হচ্ছে হলো উপচাপ, আর এই কোণটা হচ্ছে অধিচাপে অঙ্কন করা। তো অধিচাপে যদি কোনো কোণ অঙ্কন করি, সেটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে হলো সূক্ষ্মকোণ। আর একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো যদি আমরা এটাকে উপচাপে অন্তর্লিখিত কোণ অঙ্কন করি, এখানে যদি একটা কোণ অঙ্কন করি, তাহলে সেই কোণটা হবে হলো স্থূলকোণ। তো অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ এবং উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।